আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আমি রিদিতা রেজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সারা দেশে মসজিদে দোয়া ও সব উপাসনালয়ে প্রার্থনা। গুলশান আজাদ মসজিদে তারেক রহমানের অংশগ্রহণ। খালেদা জিয়ার নীতি আদর্শে দেশ গঠনে কাজ করবেন তারেক রহমান প্রত্যাশা। কবরে শ্রদ্ধা জানিয়ে শোককে শক্তিতে পরিণত করে সামনে পথ চলার প্রত্যয়। খালেদা জিয়া পরবর্তী বিএনপিও একই মূলনীতিতে চলবে বললেন নজরুল ইসলাম খান। বাবা মায়ের ধারাবাহিকতা রেখে নেতৃত্ব দেবেন তারেক রহমান। তীব্র শীতে বিপাকে নীলফামারীর স্বল্প আয়ের মানুষ। নতুন বছরের শুরুতে শীত উপহার তুলে দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ট্রাই ফাউন্ডেশন। এবং বিপিএলে ঢাকা ক্যাপিটালসকে হারিয়ে দ্বিতীয় জয়, টেবিলে দ্বিতীয় স্থানে চট্টগ্রাম রয়্যালস। নাইম শেখ ও অ্যাডাম রসিংটনের ওপেনিংয়ে অপরাজিত সেঞ্চুরি পার্টনারশিপ। এছাড়াও নিটল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় চিত্রকর্ম প্রদর্শনীর খবর। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রুহের মাগফিরাত কামনায় রাষ্ট্রীয় ও বিএনপির কর্মসূচিতে রাজধানী সহ সারা দেশের মসজিদে দোয়া মাহফিল হয়েছে। প্রার্থনা হয়েছে মন্দির, গির্জা ও প্যাগোডা সহ সব ধর্মের উপাসনালয়ে। মায়ের জন্য দোয়ায় গুলশান আজাদ মসজিদে অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নাজিব বেগের রিপোর্ট। দর্শক, আমরা রিপোর্টটির জন্য অপেক্ষা করছি। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোকের শেষ দিনে রাজধানীসহ সারা দেশের মসজিদে ছিল দোয়া মাহফিলের আয়োজন। অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে করা হয় বিশেষ প্রার্থনা। বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় একই কর্মসূচি ছিল বিএনপির। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে জুমার নামাজের পর বেগম জিয়ার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন মুসল্লিরা। গুলশান আজাদ মসজিদে দোয়া মাহফিলে অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছিলেন দলের মহাসচিব সহ কেন্দ্রীয় নেতারা। বাদ আসর মোনাজাতে বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করা হয়। কল্যাণ কামনা করা হয় বাংলাদেশের জনগণ সহ বিশ্ব মানবতার। দোয়ায় অংশ নেন তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, মেয়ে চাইমা রহমান এবং প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সহ পরিবারের সদস্যরা। বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয় রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটির আয়োজনে প্রার্থনায় অংশ নেন সনাতন ধর্মাবলম্বীরা। বিভিন্ন চার্চ ও প্যাগোডায় সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার জন্য বিশেষ প্রার্থনার আয়োজন ছিল। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নীতি ও আদর্শ নিয়ে দেশ গঠনে তার সন্তান তারেক রহমান কাজ করবেন সেই প্রত্যাশা সর্বস্তরের মানুষের। দলীয় নেতাকর্মীরা বেগম জিয়ার কবরে শ্রদ্ধা জানিয়ে বলেন, শোককে শক্তিতে পরিণত করে সামনে পথ চলতে চান তারা। বেগম জিয়ার প্রতি শ্রদ্ধা জানান ব্যারিস্টার জাইমা রহমান সহ জিয়া পরিবারের সদস্যরা। শাকির আদনানের রিপোর্ট।
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে রাজধানীর জিয়া উদ্যানে শীতের সকালে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসতে থাকেন। মানুষের ঢল নামে জিয়া উদ্যান প্রাঙ্গণে, বাড়তে থাকে বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধার মিছিল। ওনাকে আল্লাহ জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন, বেহেশত দান করেন। ওনার জন্য একটু দোয়া করলাম, এটাই আসলে ভালোবাসা। আমাদের জন্য অনেক কিছু করেছে, যার জন্য তার প্রতি একটা মায়া অন্যরকম চলে আসছে। এ সময় তারা বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন। তিনি আর বিএনপির নেতৃত্বে সীমাবদ্ধ ছিলেন না, তিনি সর্বদলীয় নেতৃত্বে পরিণত হয়েছিলেন। যে গুম খুনের শিকার হয়েছি, তিনি প্রত্যেকের পাশে দাঁড়িয়ে সবার পাশে দাঁড়িয়েছেন, সবাইকে আওয়াজ তুলতে শিখিয়েছেন, অধিকারের জন্য লড়তে শিখিয়েছেন। আমাদের দেশটাতে বেগম খালেদা জিয়া গণতন্ত্র উপহার দিয়েছেন, সংসদীয় পদ্ধতি চালু করেছিলেন। কাজের মাধ্যমেই তাকে আমরা ধারণ করি, আদর্শে ধারণ করি। মূলত আমাদের কাজ হলো সেই স্বপ্নের বাংলাদেশ, সমৃদ্ধশালী বাংলাদেশ তৈরি করবার জন্য আমরা এক হয়ে মানুষের জন্য কাজ করব। খালেদার নেতৃত্বে যেভাবে আগে চলেছেন, তার নীতি আদর্শ মাথায় নিয়ে নিশ্চয়ই জনগণের জন্য, এই 20 কোটি সারা বাংলাদেশের মানুষের জন্য উনি নিবেদিতভাবে কাজ করে যাবেন। শ্রদ্ধা জানাতে আসেন বেগম খালেদা জিয়ার নাতনি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান সহ পরিবারের সদস্যরা। সে সময় তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে দোয়া মোনাজাত করেন। শ্রদ্ধা জানান দলের সিনিয়র নেতারা, বলেন বেগম জিয়ার স্বপ্ন বাস্তবায়নে কাজ করবেন তারা। উনি আমার শিখিয়ে গেছেন মাথা নত না করে কিভাবে রাজনীতি করতে হয়। জনতার ঢল, তার প্রতি যে ভালোবাসা, বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন, এটা প্রমাণ করে যে দেশটি বেগম খালেদা জিয়া ছিলেন ঐক্যের প্রতীক। উনি বলেছেন দেশপ্রেম, বাংলাদেশের মানুষ যদি দেশপ্রেম থাকে, এই বাংলাদেশ কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। বেগম জিয়ার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক পালনের শেষ দিন শুক্রবার। পাশাপাশি দলের পক্ষ থেকে 7 দিনের শোক কর্মসূচি পালন করা হচ্ছে। শাকের আদ্দান, চ্যানেল আই, ঢাকা। চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর নতুন যুগে প্রবেশ করেছে বিএনপি। তাকে ছাড়া কতটা চ্যালেঞ্জিং হবে বিএনপির রাজনীতি? দল পরিচালনার স্টাইল এবং নীতিতে কোনো পরিবর্তন আসবে কি? উত্তর খুঁজতে বিএনপির নেতৃত্বের সঙ্গে কথা বলেছেন চকরমারিথা। 1981 সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পর বিচারপতি আব্দুস সাত্তার বিএনপির চেয়ারম্যান হলে দলের প্রাথমিক সদস্য হন বেগম খালেদা জিয়া। এরপর বিএনপির ভাইস চেয়ারপারসন হন তিনি। পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন হয়ে দলের পুরোপুরি হাল ধরেন বেগম খালেদা জিয়া। দীর্ঘ প্রায় 44 বছর দলের নেতৃত্ব ধরে রেখেছিলেন শক্তভাবে। 1991 সালে খালেদা জিয়া তার ব্যক্তি ইমেজ এবং কারিশমা দিয়ে বিজয়ী হলে সরকার গঠন করে বিএনপি। এরপর আরও 2 বার দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছিলেন বেগম খালেদা জিয়া। 30শে ডিসেম্বর খালেদা জিয়া মারা যাওয়ার পর দলের নেতৃত্ব এখন তার বড় ছেলে তারেক রহমানের হাতে। দলের নীতি, সাংগঠনিক কার্যক্রম সব কিছুতে দীর্ঘদিনের স্টাইলে কোনো পরিবর্তন আসবে কি না, এই প্রশ্ন দলের নেতাদের কাছে। আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেখানে শেষ করেছেন উনি সেখান থেকে শুরু করবেন। তার ফলে আমরা এটা বলতে পারি যে বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ডে ধারাবাহিকতা বজায় থাকবে। আসন্ন নির্বাচনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে সদ্য দায়িত্ব পাওয়া দলের স্থায়ী কমিটির এই প্রবীণ সদস্য মনে করেন দলের নীতি এবং সাংগঠনিক কার্যক্রমে বড় কোনো পরিবর্তন আসবে না। শহীদ জিয়া যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, যেভাবে দল পরিচালনা করেছেন, সেটা জনগণ গ্রহণ করেছিল, পছন্দ করেছিল। একইভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে করেছেন সেটাও জনগণের আস্থা অর্জন করেছে, জনগণের সমর্থন এবং শ্রদ্ধা অর্জন করেছে। কাজে এটা পরিবর্তনের কোনো প্রয়োজন নাই তেমন। তবে সময়ের প্রয়োজনে, যুগের পরিবর্তনের প্রয়োজনে, টেকনোলজির পরিবর্তনের প্রেক্ষিতে
এবং মানুষের আকাঙ্ক্ষার পরিবর্তনের প্রেক্ষিতে কিছু কিছু পরিবর্তন তো অনিবার্য, কিন্তু সেটা মূল নীতি, দলের মূল আদর্শ, সেটাকে রেখেই সেটা হবে। তারেক রহমানের সময় দলের বিদেশ নীতি কী হবে সে প্রসঙ্গেও কথা বলেন সাবেক এই রাষ্ট্রদূত। বিদেশ নীতি যেটা, এটার কখনোই পরিবর্তন হয় নাই। শহীদ জিয়া যে নীতি অবলম্বন করেছিলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াই সেটি অবলম্বন করেছেন, যে সবার সাথে বন্ধুত্ব, কারোর সঙ্গে শত্রুতা না, এবং সার্বভৌম সমতার ভিত্তিতে সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা। এটা তারেক রহমান সাহেব উনি এই নীতি উনি গ্রহণ করেছেন। তবে সবাই মনে করছেন আগামীতে তারেক রহমান দল এবং দেশের জন্য নতুন কিছু পরিকল্পনা বাস্তবায়ন করবেন, যা তিনি দেশে ফিরে তার প্রথম বক্তৃতায় বলেছিলেন। I have a plan for the people of my country. চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তৃতীয় দিনের রাষ্ট্রীয় শোক চলছে সারা দেশে। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সহ বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে, উড়ানো হয়েছে কালো পতাকা। প্রতিদিন পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে রাজীব আহমেদের রিপোর্ট। বগুড়ায় খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয়ভাবে শোক পালনের অংশ হিসেবে বাদ জুম্মা দোয়া মাহফিল হয়েছে। এতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও সাধারণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। দোয়া পরিচালনা করেন মুফতি মাওলানা মনোয়ার হোসেন। বিএনপি সদ্য প্রয়াত চেয়ারপারসন ও 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সাভারের আমিনবাজার কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা 2 আসনে বিএনপি মনোনীত প্রার্থী আমানুল্লাহ আমান। ময়মনসিংহের বিএনপির উদ্যোগে আয়োজিত শোকসভা হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ ইমরান সালে প্রিন্স। সভায় বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত হয়েছে। লালমনিরহাটে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা হয়েছে। প্রধান অতিথি ছিলেন জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম। দোয়ায় জেলার সাংবাদিকরা অংশগ্রহণ করেন। রাজীব আহমেদ, চ্যানেল আই। ইঞ্জিনিয়ার সাহেব, বাড়ির ডিজাইন তো হলো, কিন্তু কোন রড দিয়ে বাড়ি বানাবো? অবশ্যই আকিজ ইস্পাত, কারণ ভালো মানের 500W রডের ইল্ড স্ট্রেংথ 500 MPa, টেনসাইল স্ট্রেংথ 625 MPa, আর সর্বোচ্চ গুণগত মানের আকিজ ইস্পাতের টেনসাইল স্ট্রেংথ 700 MPa, অর্থাৎ ভালো মানের রডের থেকেও 12% বেশি। বুঝেছি, এখনই অর্ডার করছি অধিক শক্তিশালী আকিজ ইস্পাত। আকিজ ইস্পাত, কমিটেড টু কোয়ালিটি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের নির্বাচনী কৌশল সহ নানান বিষয়ে কথা বলেছেন চ্যানেল আই এর সাথে। তিনি জানিয়েছেন, নির্বাচনে দলের সব প্রার্থীদের বিভিন্ন বিষয় নিয়ে পরামর্শ দেওয়া হবে। প্রচারণার দায়িত্বে থাকা নেতাকর্মী এবং পোলিং এজেন্টদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। নির্বাচনের বিষয়ে যেসব প্রসঙ্গ আসবে, অন্যান্য রাজনৈতিক দলগুলি যেসব কথা বলবে বা যেসব কাজ করবে বা সরকার যেসব সিদ্ধান্ত নেবে, সেটার এফেক্ট কি, সেটার রেলিভেন্স কি, সেটার প্রভাব কি, আর কি এ সম্পর্কে আমাদের প্রার্থীদেরকে আমরা সচেতন রাখি। আমাদের প্রার্থীরা যে প্রচারণা চালাবে, সেটা স্টাইলটা কী হবে, সেটা কীভাবে হলে জনগণের সমর্থন অধিকতর বেশি আমরা পাবো, তারা কি করবে, আমাদের স্থানীয় নেতৃত্ব কি করবে, আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব কি করবে, এ সম্পর্কেও তাদেরকে খালি পরামর্শ দেওয়া না, তাদেরকে ইকুইপ করাও আমাদের দায়িত্ব। বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা ও গণফোরামের প্রতিষ্ঠাতা ডক্টর কামাল হোসেন গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। গণফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমান জানান, ডক্টর কামাল হোসেন ফুসফুসের সমস্যায় ভুগছেন। তিনি ডক্টর কামাল হোসেনের রোগমুক্তি ও সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। ডক্টর কামাল হোসেন সর্বশেষ গত বুধবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়েছিলেন। ৮৮ বছর বয়সী ডক্টর কামাল হোসেন বিশিষ্ট আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ। তিনি 1972 সালে বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির প্রধান ছিলেন।
নীলফামারীতে ঘন কুয়াশা আর হিম শীতল বাতাসে জবুথবু মানুষ। তীব্র শীতে গরম কাপড়ের অভাবে এই অঞ্চলের স্বল্প আয়ের মানুষ চরম বিপাকে পড়েছেন। নতুন বছরের শুরুতে শীত উপহার হিসেবে শীতার্ত ও অসহায় মানুষের হাতে কম্বল তুলে দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ট্রাই ফাউন্ডেশন। নীলফামারী থেকে আনারুল আলমের তথ্য ও ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। 2 দশক ধরে ট্রাই ফাউন্ডেশন সমাজের অসহায় ও ছিন্নমূল মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। উত্তরের হিমালয়ের কাছাকাছি নীলফামারীতে শীতের তীব্রতায় মানুষের জীবনযাত্রা এখন স্থবির। ঠিক তখনই ট্রাই ফাউন্ডেশন শীত বস্ত্র হিসেবে কম্বল উপহার নিয়ে পাশে দাঁড়িয়েছেন। শীতার্ত ও অসহায় মানুষ নতুন বছরে কম্বল হাতে পেয়ে আনন্দিত। ট্রাই ফাউন্ডেশন থাকিয়া আমরা একটা কম্বল পাচ্ছি, কম্বলটা পেয়ে আমরা খুব আরাম পাচ্ছি। শীতের কারণে কাজকাম করি পাচ্ছি না, ঠান্ডা খেয়ে আমরা শীতে যে কম্বলগুলো পাচ্ছি ট্রাই ফাউন্ডেশন থেকে দিচ্ছে, তাকে ধন্যবাদ। শীত বস্ত্র বিতরণ করেছে আমাদের মাদ্রাসার পক্ষ থেকে, তাদেরকে কৃতজ্ঞতা জানাই। ঠান্ডাতেই আমি কাবু হয়ে গেছি, এই কম্বলটা দিয়ে আমার একটু আমি উপকার পাবো। প্রতি বছর এসব শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর সাহসিকতার জন্য ট্রাই ফাউন্ডেশনকে অভিনন্দন জানিয়েছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ট্রাই ফাউন্ডেশন ঢাকাকে আমার বিদ্যালয়ের পক্ষ থেকে এবং শীতার্ত মানুষদের পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং সেই সাথে আশা করছি যে এরকম যদি আরও কিছু সংস্থা এই শীতার্ত মানুষদের শীত নিবারণে এগিয়ে আসে তাহলে অত্র এলাকার শীতার্ত মানুষজন উপকৃত হবে। এই উপযুক্ত সময়ে ট্রাই ফাউন্ডেশন যে শীতবস্ত্র গরিবদের মাঝে বিতরণ করতেছে, এতে তাদের কষ্ট লাঘব হবে, তারা অনেক খুশি হবে এবং ভালো হবে। সমাজের বিত্তবান মানুষগুলো সহযোগিতার হাত বাড়িয়ে দিলে সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। উত্তরবঙ্গে শীতের প্রকোপটা আমাদের প্রতি বছরই বেশি থাকে, অতীতের ধারাবাহিকতা এবারও যে কাজটি করলো এটা প্রশংসনীয়। ট্রাই ফাউন্ডেশনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। সরকারি সাহায্যের পাশাপাশি বেসরকারিভাবে এরকম প্রতিষ্ঠানগুলো যদি এগিয়ে আসে তাহলে মানুষের যে অভাবগুলো আছে এবং শীতবস্ত্র সহ অন্যান্য যেই উপকরণগুলো প্রয়োজন সেগুলো সরবরাহ করে খুবই উপকৃত হবে। ট্রাই ফাউন্ডেশনের পাশাপাশি দেশের বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান সচেতন মানুষের। আল মুকসিদ, চ্যানেল আই। আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন। এজন্য বাংলাদেশকে একটি স্থিতিশীল রাষ্ট্র হিসেবে দেখতে চায় বিএনপি। চট্টগ্রাম কলেজ প্যারেড মাঠে চট্টগ্রাম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ডক্টর জ্ঞানশ্রী মহাথেরোর জাতীয় অনিত্য সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপি দেশের শান্তি ও সবার সহাবস্থান নিশ্চিত করতে চায়। আরও বক্তৃতা করেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও চট্টগ্রাম ৯ আসনের প্রার্থী আবু সুফিয়ান, শিক্ষাবিদ ডক্টর সুকমল বড়ুয়া ও অন্যরা। মৃত্যুঞ্জয়ী মহিয়সী মহাকাব্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটা কথা বলে গেছেন বিএনপির পক্ষ থেকে, বাংলাদেশ হবে রেইনবো নেশন। সব রং মিলে রংধনু হয়েছে, রেইনবো হয়েছে। সেই বাংলাদেশকে দেখতে চেয়েছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া। সেটা বিএনপির স্লোগানের একটি বড় অংশ, আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন। চরম অর্থনৈতিক সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ইরানে চলমান বিক্ষোভে প্রাণহানিতে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরান সরকার বিক্ষোভকারীদের হত্যা করলে যুক্তরাষ্ট্র তাদের উদ্ধারে এগিয়ে আসবে। এ লক্ষ্যে মার্কিন সামরিক বাহিনী পুরোপুরি প্রস্তুত বলেও তিনি জানান। ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে কথা বলেছেন। বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে লোরদেগান ও আজনা শহরে 6 জন নিহত হয়েছেন। গত রোববার ইরানের রাজধানী তেহরানে ধর্মঘট শুরু করে ব্যবসায়ীরা। দ্রুত এই আন্দোলন দেশের অন্যান্য শহরে ছড়িয়ে পড়ে এবং সহিংস রূপ নেয়। আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বিংশ শতাব্দীর স্বনামখ্যাত লেখক ও কথা সাহিত্যিক শওকত ওসমানের 108তম জন্মবার্ষিকী আজ। 1917 খ্রিস্টাব্দের 2 জানুয়ারি পশ্চিমবঙ্গের হুগলি জেলার সবল সিংহপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। শওকত ওসমান একাধারে নাটক, গল্প, উপন্যাস, প্রবন্ধ, রম্যরচনা, রাজনৈতিক লেখা ও শিশু কিশোর সাহিত্য রচনা করেছেন। বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য তিনি 1962 সালে বাংলা একাডেমি পুরস্কার, 1983 সালে 21 পদক সহ বিভিন্ন পুরস্কার ও পদকে ভূষিত হন। নিটল টাটা বিশেষ সংবাদ।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় শুরু হয়েছে ডাচ শিল্পী রেমব্রান্ড ও তার সমসাময়িকদের নিয়ে বিশেষ প্রদর্শনী। নর্টন মিউজিয়াম অফ আর্টে আর্ট ইন লাইফ ইন রেমব্রান্ডস টাইম শিরোনামে এই প্রদর্শনীতে 17 শতকের 27 শিল্পীর 76টি শিল্পকর্ম স্থান পেয়েছে। প্রদর্শনী রেমব্রান্ডের 1635 সালে আঁকা মিনার্ভা ইন হার স্টাডি সহ তার শিষ্য ও প্রভাবিত শিল্পীদের কাজ তুলে ধরা হয়। শিল্পকর্মগুলোতে 17 শতকের নেদারল্যান্ডস দৈনন্দিন জীবন, বাণিজ্য ও বাস্তববাদী শৈলী ফুটে উঠেছে। কিউরেটর রেচেল গুস্টাফসন জানান, রেমব্রান্ড সেই সময় বাস্তব মানুষের জীবনকে ক্যানভাসে এঁকেছেন। নিউ ইয়র্ক প্রতিষ্ঠার 400 বছর পূর্তি উপলক্ষে এই প্রদর্শনী চলবে 2026 সালে 29 মার্চ পর্যন্ত। কৃষি সংবাদ। তীব্র শীত আর ঘন কুয়াশায় হুমকির মুখে পড়েছে যশোরে মাঠের পর মাঠ বড় বীজতলা। কৃষক বলছেন, শৈত্যপ্রবাহ দীর্ঘায়িত হলে এই অঞ্চলের শতভাগ বীজতলায় কোল্ড ইনজুরিতে আক্রান্ত হবে, যা এবার বোরো চাষের উপর বড় ধরনের প্রভাব ফেলবে। প্রকৃতি সংবাদ। বাংলাদেশের দক্ষিণ প্রান্তে মেঘনা নদী ও বঙ্গোপসাগরের মোহনায় অবস্থিত দ্বীপ উপজেলা হাতিয়া। একপাশে সবুজ ম্যানগ্রোভ বন, অন্য পাশে দিগন্তজোড়া সমুদ্র আর বালুকাবেলা প্রকৃতির অপার সৌন্দর্যে ঘেরা এই দ্বীপ। নির্জনতা আর বৈচিত্র্যময় প্রাকৃতিক পরিবেশের টানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভ্রমণ পিপাসু মানুষজন ছুটে আসছেন এখানে। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। চীনের বৃহত্তর অটোমোবাইল প্রতিষ্ঠান BYD 2025 সালে 2.26 মিলিয়ন বৈদ্যুতিক যানবাহন বিক্রি করে বিশ্ব রেকর্ড স্থাপন করেছে। এতে প্রথমবারের মতো তারা ইলন মাস্কের টেসলাকে বার্ষিক বিক্রিতে ছাড়িয়ে যাচ্ছে। টেসলা 2025 সালের সেপ্টেম্বর পর্যন্ত 1.22 মিলিয়ন ইলেকট্রনিক যানবাহন বিক্রি করেছে। সেনজেন ভিত্তিক BYD হাইব্রিড গাড়ি উৎপাদন করে এবং 1995 সালে ব্যাটারি ব্যবসা দিয়ে যাত্রা শুরু করেছিল। বর্তমানে চীনের নতুন শক্তি যানবাহনের বাজার তাদের দখলে। BYD বিদেশে ছড়িয়ে দিতে মনোযোগ দিচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়া। তবে মধ্যপ্রাচ্য ও ইউরোপের সাফল্য বাড়লেও যুক্তরাষ্ট্রে উচ্চ শুল্ক চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। আবারও বিরতি নিচ্ছে। রাজধানী মিরপুর থেকে 4 স্টার গ্রুপের অন্যতম 3 শীর্ষ সন্ত্রাসীকে অস্ত্রগুলি সহ গ্রেফতার করেছে র্যাব। দুপুরে র্যাব 4th ব্যাটালিয়নের দফতরে সংবাদ সম্মেলনে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে রাতে পল্লবী এলাকায় অভিযান চালিয়ে 4 স্টার গ্রুপের সদস্য ফাইজুর রহমান মুক্তি ওরফে ডন মুক্তি, শরিক আহমেদ সুমন ওরফে হকি সুমন, মোস্তফা কামাল বাপ্পি ওরফে শুটার বাপ্পিকে গ্রেফতার করা হয়। র্যাব জানিয়েছে, গতরাতে চাঁদাবাজির জন্য বেড়িবাঁধ এলাকায় সংগঠিত হয়েছিল তারা। নির্বাচনের আগে তারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পরিকল্পনা করছিল বলেও জানিয়েছে র্যাব। 21 পদক সহ অসংখ্য পুরস্কারে ভূষিত ছড়ার জাদুকর সুকুমার বড়ুয়া মারা গেছেন। শুক্রবার ভোরে চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল 87 বছর। সুকুমার বড়ুয়ার জন্ম 1938 সালের 5 জানুয়ারি চট্টগ্রাম জেলার রাউজান মধ্যম বিনাজুড়ি গ্রামে। অভাবের কারণে 2য় শ্রেণী পর্যন্ত পড়ার পর পড়ালেখা বন্ধ হয়ে যায়। 1962 সালে 3 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি জীবন শুরু করেন সুকুমার বড়ুয়া। 1999 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টোর কিপার হিসেবে চাকরি থেকে অবসর গ্রহণ করেন। খেলার খবর। নতুন বছরের শুরুতে বিদায়ের ঘোষণা শুনিয়েছেন অস্ট্রেলিয়ার প্রথম মুসলিম ক্রিকেটার ওসমান খাজা। রোববার সিডনিতে শুরু অ্যাশেজ সিরিজের শেষ ম্যাচ খেলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন 39 বছর বয়সী টপ অর্ডার ব্যাটসম্যান খাজা। 2011 সালে অধিনায়ক রিকি পন্টিংয়ের ইনজুরির সুযোগে এই সিডনি মাঠে অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট অভিষেক হয়েছিল পাকিস্তানি বংশোদ্ভূত ওসমান খাজার। সিডনি গ্রাউন্ডে দলের সঙ্গে অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে পরিবারের সামনেই অবসরের ঘোষণা দেন অস্ট্রেলিয়ার হয়ে 1.5 দশকের ক্যারিয়ারে 87 টেস্টে 16 সেঞ্চুরি সহ 6200 রান করা খাজা। এছাড়া দেশের হয়ে 40 ওয়ানডে ও 9টি টি20 ম্যাচও খেলেছেন পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে জন্ম নেওয়া খাজা। 2023 সালে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ী ওজি দলের সদস্যও ছিলেন তিনি।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও বিগ ব্যাশ টি-20 লিগ ও শেফিল্ড লিগে খেলবেন ওসমান খাজা। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো আরও একবার। খালেদা জিয়া রুহের মাগফিরাত কামনায় সারা দেশে মসজিদে দোয়া ও সব উপাসনালয়ে প্রার্থনা, গুলশান আজাদ মসজিদে তারেক রহমানের অংশগ্রহণ। খালেদা জিয়া নীতি আদর্শে দেশ গঠনে কাজ করবেন তারেক রহমান প্রত্যাশা, কবরে শ্রদ্ধা জানিয়ে শোককে শক্তিতে পরিণত করে সামনে পথ চলার প্রত্যয়। খালেদা জিয়া পরবর্তী বিএনপিও একই মূলনীতিতে চলবে বললেন নজরুল ইসলাম খান, বাবা মায়ের ধারাবাহিকতা রেখেই নেতৃত্ব দেবেন তারেক রহমান। তীব্র শীতে বিপাকে নীলফামারীর স্বল্প আয়ের মানুষ, নতুন বছরের শুরুতে শীত উপহার তুলে দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ট্রাই ফাউন্ডেশন। এবং বিপিএলে ঢাকা ক্যাপিটালসকে হারিয়ে দ্বিতীয় জয়, টেবিলের দ্বিতীয় স্থানে চট্টগ্রাম রয়্যালস, নাইম শেখ ও অ্যাডাম ওয়েসিংটনের ওপেনিংয়ে অপরাজিত সেঞ্চুরি পার্টনারশিপ। চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelonline.com-এ, যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। শেষ করছি চ্যানেলের সংবাদ। ধন্যবাদ।